হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমে ইকোলজি অর্থাৎ বাস্তু সংস্থান কাকে বলে এটা বুঝে নাও। বাস্তু সংস্থান হলো জীববিদ্যা তথা বিজ্ঞানের একটি শাখা, যেখানে জীব এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। এটি মূলত জীব এবং তাদের ভৌত পরিবেশ যেমন আলো, তাপমাত্রা, জল, মাটি এবং অন্যান্য জীবের সঙ্গে তার মিথস্ক্রিয়া অধ্যয়ন করে। এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে? একটা গ্রিক শব্দ থেকে, সেটাও ব্যাখ্যা করা আছে এখানে। তারপরে পরের যে পোর্শনটা ছিল যে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র হলো প্রকৃতিতে জীবনের একটি মৌলিক একক। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায় অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তাদের জড় পরিবেশ অর্থাৎ জলবায়ু, মাটি, আলো ইত্যাদি একটি সুসংবদ্ধ কাঠামোর মধ্যে থেকে একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। আর আর্নেস্ট টানসলে সর্বপ্রথম 1935 সালে এই ধারণা দেন। আর একটি পুকুর, একটি বন অথবা একটি ছোট বাগান সবই এক একটি বাস্তুতন্ত্রের উদাহরণ। বাস্তুতন্ত্রে দুরকম উপাদান থাকে। একটা হচ্ছে জীবীয় উপাদান অর্থাৎ জীবজ উপাদান, সেখানে উৎপাদক, খাদক, বিয়োজক। আরেকটা হচ্ছে অজীবজ উপাদান, সেখানে আলো, তাপমাত্রা, জল, বায়ু, মাটি এগুলো। এবার হচ্ছে পরের যে পোর্শনটা ছিল বাস্তুতন্ত্রের পরিষেবা অর্থাৎ ইকোসিস্টেম সার্ভিস কাকে বলে? বাস্তুতন্ত্রের পরিষেবা বলতে সেই প্রাকৃতিক প্রক্রিয়া এবং সুবিধাগুলোকে বোঝানো হয় যা বাস্তুতন্ত্র মানুষের জীবনযাত্রাকে উন্নত করতে এবং সুস্থভাবে বাঁচতে সাহায্য করে। এই পরিষেবাগুলি মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য। বাস্তুতন্ত্রের পরিষেবাগুলিকে সাধারণত 4টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। সেটা হচ্ছে দেখো, সরবরাহ পরিষেবা অর্থাৎ খাদ্য, জল, মাটি এগুলো পায়, এবং নিয়ন্ত্রণ পরিষেবা অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ এইগুলোই, এবং সাংস্কৃতিক পরিষেবা সেখানে নান্দনিক, আধ্যাত্মিক, বিনোদনমূলক সুবিধা থাকে, এবং সহায়ক পরিষেবা অর্থাৎ মাটি গঠন, পুষ্টিচক্র, সালোক সংশ্লেষের মতো মৌলিক প্রক্রিয়া যা ওপরের পরিষেবাগুলিকে সম্ভব করে তোলে। এবার পরের প্রশ্ন যেটা আছে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 3 মাসের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়। খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের মধ্যে পার্থক্য দেখো। খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেন, আর এটা হচ্ছে ফুড ওয়েব। এবার গঠন বলছে একটি সরল রৈখিক পথ অর্থাৎ সোজা, এ ওকে খাচ্ছে, সে তাকে খাচ্ছে, এরকম, ঠিক আছে, রৈখিক পথ যেখানে শক্তি উৎপাদক থেকে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয়। এটি একটি একক রাস্তা যেখানে একটি জীব শুধুমাত্র একটি নির্দিষ্ট জীবকে খায়। আর খাদ্য জালে কি হচ্ছে? একাধিক খাদ্য শৃঙ্খলের জটিল ও অন্তঃসম্পর্কিত জাল। এটি একটি বহুপথীয় ব্যবস্থা যেখানে একটি জীব একাধিক উৎস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শক্তির প্রবাহ। শক্তির প্রবাহ একমুখী এবং সরল। প্রতিটি ধাপে শক্তির প্রায় 90% অপচয় হয় এবং মাত্র 10% পরবর্তী ধাপে স্থানান্তরিত হয়। আর এদিকে বলছে শক্তির প্রবাহ বহুমুখী এবং জটিল। একই জীব একাধিক খাদ্য শৃঙ্খলের অংশ হতে পারে, ফলে শক্তি বিভিন্ন দিকে প্রবাহিত হয়। তারপরে হচ্ছে দেখো স্থিতিশীলতা। কম স্থিতিশীল। যদি কোনো একটি জীব বিলুপ্ত হয় তবে পুরো শৃঙ্খল ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য কম কার্যকর। আর এটা অনেক বেশি স্থিতিশীল। যদি কোনো একটি জীব বিলুপ্ত হয় তবে অন্যান্য খাদ্যের উৎস থাকায় বাস্তুতন্ত্র টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে, তাই এটা স্থিতিশীল। এবারে বাস্তবতা। এটি বাস্তবে সচরাচর দেখা যায় না, কারণ এটি একটি জীব সাধারণত
একাধিক প্রকার খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। আর এই দিকটা কি বলা হচ্ছে, এদিকটা বলা হচ্ছে এটি বাস্তুতন্ত্রের বাস্তব চিত্র উপস্থাপন করে, এটি বাস্তুতন্ত্রের জটিল এবং জীবদের মধ্যেকার বহুমুখী সম্পর্ক গড়ে তোলে। এখানের উদাহরণ হচ্ছে ঘাস, ঘাসকে হরিণ খাচ্ছে, হরিণকে বাঘ, অর্থাৎ এখানে হরিণ শুধু ঘাস খায় এবং বাঘ শুধু হরিণকে খায়। আর এই দিকের যে উদাহরণটা সেটা এখানে লেখা আছে, এখানে কি বলা হচ্ছে, হরিণ খরগোশ, হরিণ দেখো ঘাসকে হরিণ খাচ্ছে, ঠিক আছে, ঘাসকে হরিণও খেতে পারে, খরগোশও খেতে পারে এবং ইঁদুরও খায়, ঠিক আছে, এইভাবে এখানে আছে। আবার হরিণকে বাঘ খায়, খরগোশকে শিয়াল খায়, বাঘ শিয়ালও খায়, আবার তাকে খরগোশকে শিয়ালও খায়, ঠিক আছে, বাঘও খায়, এইভাবে এখানে পেঁচানো একটা শৃঙ্খল আছে, ঠিক আছে। এখানে দুটো ছবি আছে, দেখলে তোমাদের ক্লিয়ার হবে। এটা হচ্ছে ফুড ওয়েভ, অর্থাৎ দেখছো ফুড ওয়েভের ছবিটা দেখছো, ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে ফুড চেন, আর এটা হচ্ছে খাদ্য জাল, এ তাকে খাচ্ছে, সে তাকে খাচ্ছে, এইভাবে একটা পেঁচানো ব্যাপার আছে। যেমন দেখতে পাচ্ছ এখানে ইঁদুর আছে, ঠিক আছে, এখানে ভালো করে দেখো, এখানে দেখো ইঁদুর আছে, ইঁদুরকে কতজন খেতে পারে, ঈগল খাচ্ছে, ঠিক আছে, ঈগল খেয়ে নিচ্ছে। তারপরে দেখো এখানে কারা কারা খাচ্ছে, দেখো এরা সবাই খেয়ে নিচ্ছে। এবারে আরেকটা দেখো এখানে যেটা আছে, দেখো ফুড চেন, এখানে এক ধার দিয়েই খাওয়ারটা চলছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বাংলায় বিষয়গুলো ব্যাখ্যা করা হয় এবং নোটস দেওয়ার সময় কিন্তু দুটো ভাষায় দেওয়া হয়, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট আছো, তোমরাও চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো এইভাবে সেক্ষেত্রে নোটসগুলো তোমরা পেয়ে যাবে।